আসসালামু আলাইকুম। দেশ বিদেশ থেকে যে যেখান থেকে এই চ্যানেলটি দেখছেন আপনাদের সবাইকে স্বাগত, সাদর সম্ভাষণ জানাচ্ছি। আজকে আমরা আলোচনা করব বাংলা তথা ভারতবর্ষে ব্রিটিশ শাসন অর্থাৎ ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন চালু হওয়ার পরে ভারতবর্ষ শিক্ষা দীক্ষা রাজনীতি প্রভৃতি ক্ষেত্রে বিপর্যস্ত এবং বিধ্বস্ত হয়ে পড়েছিল সামাজিক প্রথা রীতিনীতি ধ্বংসপ্রাপ্ত। সেই সময় আর্থসামাজিক ও ধর্মীয় সংস্কার নিয়ে বেশ কিছু আন্দোলন হয়েছিল। সেই উল্লেখযোগ্য আন্দোলনগুলো হচ্ছে হাজী শরীয়তুল্লাহর নেতৃত্বাধীন ফরায়েজি আন্দোলন, দুদুমিয়া দুদুমিয়া এবং হাজী শরীয়তুল্লাহর নেতৃত্বাধীন ফরায়েজি আন্দোলনের ব্যর্থতার কারণগুলো আলোচনা করব। ফরায়েজি আন্দোলনের গুরুত্ব আলোচনা করব। হয়েছিল ওহাবি আন্দোলন। ভারতে ওহাবি আন্দোলন কিভাবে হয়েছিল তার ব্যাখ্যা আলোচনা করব। ওহাবি আন্দোলনের প্রকৃতি চরিত্র নিয়ে আলোচনা করব এবং ওহাবি আন্দোলন এক সময় ব্যর্থতায় পর্যবসিত হয়, তার কারণ আলোচনা করব। আবার ব্যর্থ হলেই সব কিছু শেষ হয়ে যায় না। মহাত্মা গান্ধীর কথা বলতে হয়, ব্যর্থ হওয়া মানে জীবনটা শেষ নয়, পথটা দীর্ঘ হয়। সেই ওহাবি আন্দোলনের কিছু গুরুত্ব ছিল, সেটাও আলোচনা করব। আর লাস্ট আমাদের সেই বাঁশের কেল্লার তিতুমিরের আন্দোলনের প্রকৃতি নিয়ে আলোচনা করব। তার বাঁশের কেল্লা যে আন্দোলন ব্যর্থ হয়েছিল সে ব্যর্থতার কারণ এবং বাঁশের কেল্লা ব্যর্থ হওয়ার পরেও তার গুরুত্ব ছিল ভারতবর্ষে, সেটা নিয়ে আলোচনা করব। সব শেষে আলোচনা করব আমাদের অতি প্রিয় রাজা রামমোহন রায়, তার জীবন চরিত্র, রামমোহন রায়ের ধর্মীয় চিন্তার উদ্ভব, তার সামাজিক সংস্কার আন্দোলন, রামমোহনের শিক্ষা সংস্কার আন্দোলন, রামমোহনের রাষ্ট্রচিন্তা, রামমোহনের আন্তর্জাতিকতা এবং রামমোহনের ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা এবং ব্রাহ্ম সমাজের অবদান, ব্রাহ্ম সমাজ আন্দোলনের প্রসার, ব্রাহ্ম আন্দোলনের ফলাফল এবং সেই বিখ্যাত ডিরোজিও সাহেবের ইয়ং বেঙ্গল আন্দোলন নিয়ে আলোচনা করব। তবে সম্ভবত এত সময় পাবো না। আমরা বেশ কয়েকটি আন্দোলন অর্থাৎ ফরায়েজি আন্দোলন, ওহাবি আন্দোলন এবং তিতুমিরের সেই বাঁশের কেল্লা পর্যন্ত আলোচনাটি সীমাবদ্ধ রাখার চেষ্টা করব। তো আমরা আজকে আলোচনা করব ভারতবর্ষের নানান সামাজিক আন্দোলন হয়েছিল সেই আন্দোলনগুলো নিয়ে। আশা রাখি আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকবেন, মজা লাগবে। শিক্ষা এক ধরনের আনন্দ, শিক্ষা এক ধরনের বিনোদন। খাসির মাংস খেয়ে যেমন আনন্দ হয়, সবজি খেয়ে যেমন মনে আনন্দ হয়, নতুন নতুন তথ্য লাভ করলেও মনে তেমনি আনন্দ হয়। বাংলাদেশের এই অস্থির সময়ে মনকে আনন্দ দিতে গেলে অবশ্যই আপনাকে নতুন নতুন তথ্য জানতে হবে। এই জন্য এই ভিডিওটি আপনি শেষ পর্যন্ত দেখতেই থাকবেন আশা রাখছি। শুরু করলাম ফরায়েজি আন্দোলন। ভারতে ব্রিটিশ শাসন প্রতিষ্ঠিত হওয়ার পর মুসলমানদের অবস্থা বিভিন্ন দিক থেকে বিপর্যস্ত হয়ে পড়ে। রাজনীতির পরিবর্তন, কুটির শিল্পের ধ্বংস সাধন, চিরস্থায়ী বন্দোবস্তের প্রবর্তন প্রভৃতি কারণে মুসলমানদের অর্থনৈতিক অবনতি ঘটে আর এর ক্ষতিকর প্রভাব তাদের সামাজিক ও ধর্মীয় জীবনেও বিস্তার লাভ করে। এই প্রেক্ষাপটে ঊনবিংশ শতকের প্রথম ভাগে ভারতে দুটি গুরুত্বপূর্ণ ধর্মীয় সংস্কার আন্দোলনের সূচনা হয়। একটা হলো হাজী শরীয়তুল্লাহর ফরায়েজি আন্দোলন এবং অপরটি ছিল স্যার সৈয়দ আহমেদ বেরেলভির ওহাবি আন্দোলন। হাজী শরীয়তুল্লাহ সর্বপ্রথম আন্দোলনের মাধ্যমে বাংলায় ইসলামী পুনরুজ্জীবন বা রেনেসা বা পুনরুজ্জীবনবাদ বা সামাজিক ধর্মীয় সংস্কারের সূচনা করেন। এখন আমরা জানব এই হাজী শরীয়তুল্লাহ কে বা তিনি কে ছিলেন, তার ব্যক্তিগত পরিচয়। ফরায়েজি আন্দোলনের প্রতিষ্ঠাতা হাজী শরীয়তুল্লাহ 1781 সালে বাংলাদেশের ফরিদপুর জেলার মাদারীপুর মহকুমার সামাইল নামক গ্রামে এক তালুকদার পরিবারে জন্মগ্রহণ করেন। তার বয়স যখন 8 বছর তখন তার পিতা আব্দুল জলিল তালুকদার মারা যান। তিনি কলকাতায় আরবি ও ফার্সি ভাষায় অধ্যয়ন করেন। 18 বছর বয়সে তিনি মক্কায় হজ করতে যান। 1799 সাল হতে 1818 সাল পর্যন্ত অর্থাৎ এই 19 বছর তিনি মক্কায় অবস্থান করেন এবং সে যুগের বিখ্যাত তাহের সম্বলের কাছে ধর্ম শিক্ষা লাভ করেন। মক্কায় অবস্থানকালে শরীয়তুল্লাহ ওহাবি আদর্শের সংস্পর্শে আসেন। একটু বলে রাখি, সৌদি আরব বা মক্কা শরীফের যে প্রক্রিয়ায় ধর্ম পরিচালিত হয় সেটাই কিন্তু ওহাবি, সেই জায়গা থেকে তিনি এই তথ্যগুলো পান এবং তিনি ওহাবি আদর্শের সংস্পর্শে আসেন
এবং সংস্কারের চেতনা লাভ করেন। 1818 সালে স্বদেশে ফিরে তিনি তার ফরায়েজি মতবাদ প্রচার শুরু করেন। আরবি ফরজ থেকে ফরায়েজি নামের উৎপত্তি। ফরজ মানে বাধ্যতামূলক, কম্পালসরি, অবশ্যই করতে হয়, সেখান থেকে এই ফরায়েজি নামটির উৎপত্তি। ফরায়েজি শব্দের অর্থ হলো ইসলাম নির্দিষ্ট বাধ্যতামূলক দায়িত্ব কর্তব্য। যারা ফরজ পালন করেন তারাই ফরায়েজি। তবে হাজী শরীয়তুল্লাহ যে ফরজের সংজ্ঞা ও ব্যাখ্যা দিয়েছেন সে ফরজের অনুসারীদেরকেই শুধু ফরায়েজি বলা হয়। এটিও জানা কথা যে ধর্মান্তকরণের পূর্বে এদেশের অধিকাংশ মুসলমানই ছিলেন হিন্দু ও বৌদ্ধ ধর্মের অনুসারী। আবার বলছি, বাংলায় বা ভারতবর্ষে ইসলাম ধর্ম প্রবর্তনের আগে এই দেশের অধিকাংশ মানুষ ছিলেন হিন্দু ও বৌদ্ধ ধর্মের অনুসারী, কিন্তু ইসলাম ধর্ম গ্রহণ করলেও তাদের মধ্যে পূর্ব ধর্ম সংস্কৃতির অর্থাৎ হিন্দু ও বৌদ্ধ ধর্মের বহু বৈশিষ্ট্য থেকে যায়। জন্ম, মৃত্যু, বিবাহ, সামাজিক উৎসবে তারা অসংখ্য পূর্ব ধর্মজাত অমুসলিম আচার অনুষ্ঠান পালন করত। হাজী শরীয়তুল্লাহ মক্কায় ওহাবি সংস্কারের পরিবেশে দীর্ঘকাল অবস্থান, প্রায় 19 বছর, এবং ইসলামী শিক্ষা ও সংস্কৃতির সাথে পরিচিত হওয়ায় অনুভব করতে সমর্থ হন যে বাংলার অধিকাংশ মুসলমান প্রকৃত ইসলাম থেকে বহু দূর সরে গিয়েছে। অতএব দেশে ফিরে এসেই তিনি পবিত্র কোরআন শরীফ ও হাদিসের শিক্ষার আদর্শে মুসলমানদের ধর্মীয় ও সামাজিক জীবন পুনঃপ্রতিষ্ঠিত করতে এবং তাদেরকে আত্মপ্রতিষ্ঠিত করার লক্ষ্যে সংস্কার আন্দোলন শুরু করেন। হাজী শরীয়তুল্লাহ ধর্মীয় সংস্কারে বেশ কিছু কার্যক্রম হাতে নিয়েছিলেন। সেই কার্যক্রমগুলো হলো, 1 নম্বর হলো সর্বপ্রথম হাজী শরীয়তুল্লাহ বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে ইসলামের শিক্ষা ও আদর্শ প্রচার করেন। 2 নম্বর পরিকল্পনা ছিল, তিনি বলেন যে ইসলামের ধন সম্পদ বা বংশ মর্যাদার ভিত্তিতে ভেদাভেদের কোনো স্থান নেই, এখানে সবাই সমান। পীর ও মুরিদ শব্দগুলো প্রভু ও ভৃত্য সম্পর্ক নির্দেশ করে, বিধায় তিনি ওস্তাদ ও শাগরেদ অর্থাৎ শিক্ষক ও ছাত্র কথা দুটি ব্যবহার করেন। 3 নম্বর কার্যক্রম ছিল তিনি মুসলমান কর্তৃক অনৈসলামিক অর্থাৎ ইসলাম বহির্ভূত কার্যক্রমকে মহাপাপ বলে ঘোষণা করেন। তিনি ওই পাপকে 2 ভাগে ভাগ করেন, এক হলো শিরক আর হলো বিদআত। শিব পূজা, কবর পূজা, পীর পূজা, সেজদা দেয়া প্রভৃতিকে তিনি শিরক পাপ বলে ঘোষণা করেন। আবার ভেলা ভাসানো, জারি গান গাওয়া, মহরমের শোক করা, জন্মের সময় ছুটি পালন করা ইত্যাদিকে তিনি বিদআত বা ইসলামের পরিপন্থী বলে ঘোষণা করেন। হাজী শরীয়তুল্লাহ এসব অনৈসলামিক কার্যকলাপ পরিহার করে ইসলাম ধর্মের আবশ্যকীয় বিষয়সমূহ পালন করার জন্য মুসলমানদেরকে আহ্বান জানান। ফরায়েজি আন্দোলনে ব্রিটিশ বিরোধী মনোভাবও লক্ষ্য করা যায়। হাজী শরীয়তুল্লাহ ঘোষণা করেন যে ব্রিটিশ ভারতে